আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবারও তোমাদেরকে স্বাগতম হাজী আশরাফ আলী হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। তো আমরা প্রথম অধ্যায়ে ছিলাম। প্রথম অধ্যায়ে আমরা একটা ক্লাসে অংশগ্রহণ করেছি। সেই ক্লাসটাতে আমরা ওই পাঠের যে আলোচ্য বিষয় শিক্ষণফল ছিল সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব তার আলোচ্য পাঠের শিরোনামে আমাদের দেওয়া আছে। আমরা আজকে আলোচনা করব কি করে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়, অর্থাৎ ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা বাছাইকরণ। তার সাথে সাথে আমরা আরও একটা টপিক আজকে শিখব, সেটা হচ্ছে বিজোড় ক্রমের ম্যাজিক বর্গ, অর্থাৎ 3, 5, 7, 9 ক্রমের ম্যাজিক বর্গ কি করে আমরা সহজে তৈরি করতে পারবো, একটা কৌশলের মাধ্যমে করা যায়, সেই কৌশলটা আমরা আজকে শিখব। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমি দেখো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো পর্যায়ক্রমে লিখে দিয়েছি। এখান থেকে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করব। তো প্রথমে আমার মৌলিক সংখ্যার সংজ্ঞাটা জানা লাগবে, যেটা আমরা আগেও আলোচনা করছি, তারপর আমরা আরেকবার রিপিট করতেছি যে 1 থেকে বড় যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাকে আমরা মৌলিক সংখ্যা বলব। 1 থেকে 100-র মধ্যে এরকম 25টা সংখ্যা আছে যে সংখ্যাগুলো 1 এবং অন্য এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো আমরা এটা খুঁজব। তো আমরা সংখ্যা থেকে শুনলাম যে মৌলিক সংখ্যাগুলোর সবগুলো সংখ্যাই হবে 1 থেকে বড়। তো এটা নিশ্চিত সংখ্যা দ্বারা যে 1 কোনো মৌলিক সংখ্যা নয়। তো 1কে আমরা বাদ দিয়ে দিলাম। তারপরের সংখ্যাগুলো আমরা চেক দিব। এই চেক দেওয়ার সিস্টেমটা হচ্ছে, যখন আমি একটা সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে কিনা, এটা আমরা আসলে 2 দ্বারা ভাগ করে দেখি কিংবা 2 এর নামতা করি, আমরা ওই সিস্টেমে যাব না। আমরা শুধু ক্রমিক গণব। ক্রমিক গণে গণে স্থান অনুযায়ী যেটা আমার যখন 2 দিয়ে যাব, পর্যায়ক্রমে 2 নম্বর স্থানে যে পড়বে তাকে আমরা কেটে দিব। 3 যখন যাব 3 নম্বর স্থানে যে পড়বে গণে তাকে আমরা কেটে দেব। তোমরা একটু আমার সাথে খেয়াল করবে, তাহলে বিষয়টা খুব সহজে বুঝতে পারবে। কেমন? তো দেখো, আমরা প্রথমে সংজ্ঞার কারণে, যেহেতু সংজ্ঞায় বলা ছিল মৌলিক সংখ্যাগুলোর প্রত্যেকটা 1 থেকে বড় হবে, সেই জন্য আমরা একটা কি করছি, বাদ দিয়ে দিলাম। এবার আমরা দেখব 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। তার মানে এই 2 এর কথা যখন আমি চিন্তা করব, তখন 1, 2, 2 এর পরে 1, 2 নাম্বার স্থানে এটা পড়লো, তার মানে এটা আমি কেটে দেব। ঠিক সেম 1, 2, যখনই আমি 2 পড়বে 1, 2 এভাবে কেটে দিব। 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1। তারপর দেখো 2 নাম্বার স্থানে এরকম 2 নাম্বার, যখন 2 দ্বারা বিভাজ্য দেখবো, 2 এর পরে সিরিয়াল গণবো 1, 2 নাম্বার স্থানে যে পড়বে তাকে আমরা কেটে দেব। ঠিক 1, 2, 1, 2 এভাবে কেটে দেব। 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2 কাটা গেল। তারপরে 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1 এর পরে তারপরে এই পাশে হচ্ছে 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1 এর পরে তারপর 2, 1, 2 নাম্বার স্থান, 2 নাম্বার স্থান, 1, 2 নাম্বার স্থান হচ্ছে এটা। তারপরে 2 নাম্বার স্থান, 1, 2 নাম্বার স্থান, 2, 1, 2 নাম্বার স্থান, 1 এর পরে তারপরে 2, 1, 2, 1, 2, 1, 2, 1। তারপর হচ্ছে 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2 এবং 1, 2। আমরা 1 পর্যন্ত চলে গেলাম। কত দ্বারা দেখলাম? 2 দ্বারা। কি করলাম? 2 এর পরে সিরিয়ালি গণব স্থান অনুযায়ী। 1 নাম্বার পরে 2 নাম্বার স্থানে যে সংখ্যাটা আসবে সেটাকে আমরা কেটে দিলাম। নামটা আমরা গেলাম না। এবার যাবো 3। তো 3 দ্বারা যখন শুরু করব, তখন 3 নাম্বার স্থানে যেগুলো অবশিষ্ট সংখ্যা আছে, যেগুলো কেটে ফেলছে, সেগুলো আর আমরা কাউন্টে নিব না। যেটা আছে সেটাকে আমরা কি করব, কেটে ফেলবো। দেখো 1, 2, 3 কাটা গেল। 1, 2, 1, 2, 3, 1, 2, 2, 3, আবার 1, 2, 3, 1, 2, 3, তারপরে 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3।
তারপরে 1 2 3, 1 2 3, 1 2, তারপর হচ্ছে এখানে 3, 1 2, এ হচ্ছে 3, 1 2, এ হচ্ছে 3, 1 2, 3 নম্বর স্থানে এটা, 1 1 2, 3 নম্বর স্থানে এটা, 1 2, 3 নম্বর স্থানে এটা চলে গেল। কেমন? এবার যাব কি দ্বারা? 5, অর্থাৎ যে সংখ্যাগুলো এখনো কাটা যায় নাই সেই সংখ্যাগুলোর 5 নাম্বার স্থানে যেটা পড়বো সেটা এখন কেটে দিব। খেয়াল করো, 5-এর পরে 1 2 3 4 5, তাহলে 5 নাম্বার স্থানটা কেটে দিলাম। 1 2 3 4 5, 1 2 3 4 5, তারপরে 1 2 3 4 5, কোথায় ছিলাম? 1 2 3 4 5, তারপরে 1 2 3 4 5, 1 2 3 4 5 83 85 কাটা গেল। তারপরে সর্বশেষ 95 কাটা যাবে 5 দ্বারা, আর কাটা যাবে না। এবার আমরা যাব 7-এর গুণিতক, অর্থাৎ 7 গড় পর পর গণ বড় 7 দ্বারা যেগুলো বিভাজ্য সেগুলো আমরা কেটে দেব। তো 7-এর পরে আছে 1 2 3 4 5 6 7 8 তো নেই, 7 দ্বারা খুব একটা পাওয়া যাবে না। 7 7 49 নাই, 47 কাটা গেছে আগেই, 51 কাটা গেছে, 53 59 61 67, তারপরে 71 73 7 11, এই একটা কাটা গেল, 7 11 77, আর নাই। তার মানে 7 13, আর একটা কাটা যাবে 7 13 91, এই কাটা গেল। আর কোনো সংখ্যা কাটা যাবে না, যেহেতু আর কোনো সংখ্যা দ্বারা, অর্থাৎ আমরা সর্বশেষ বিভাজন সংখ্যা 7 পর্যন্ত চেক দেব। 2 3 5 7, এই 2 3 5 7 দ্বারা যদি আমি 1 থেকে 100 পর্যন্ত বিভাজ্য সংখ্যাগুলোকে চেক দেই, এই সংখ্যার বাইরে আর বিভাজ্য হবে না, অর্থাৎ এর মধ্যেই আমাদের মৌলিক সংখ্যাগুলো চলে আসবে। 2 থেকে কত পর্যন্ত? 7, অর্থাৎ 2 3 5 7, এর 4টা সংখ্যা দ্বারা আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো কি করব? চেক দিব। যদি দেখে যে এর মধ্যেই, মানে এর মধ্যে সবগুলো সংখ্যা কাটাকাটি যাবে যেগুলো বিভাজ্য, আর যেগুলো মৌলিক সংখ্যা এর মধ্যে আমরা পেয়ে যাব। আমরা এখন যে সংখ্যাগুলো এখনো অক্ষত আছে, কাটা যায় নাই, সেই সংখ্যাগুলি হবে আমার মৌলিক সংখ্যা। এখন আমরা দেখব অবশিষ্ট কয়টা সংখ্যা আছে যেগুলো এখনো আমরা কাটাকাটি করতে পারি নাই। এটাকে আরো সহজে উপস্থাপন করা যায় যদি আমরা প্রথমেই জোড় সংখ্যাগুলোকে বাদ দিতাম, কারণ কি জোড় সংখ্যা তো জানি যে জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবেই, তো 2 দ্বারা আসলে বিভাজন করার কোনো প্রয়োজন ছিল না। তারপরে আমরা এটা পুরোটুকুই দেখাইলাম। তোমরা যদি সহজে আরো কমে সংখ্যাগুলো কমে আনতে চাও, অর্থাৎ 50 51টা সংখ্যা নিয়ে আসতে চাও, তাহলে জোড় সংখ্যাগুলো আগে থেকেই বাদ দিতে পারো, অর্থাৎ 99 পর্যন্ত লিখবো এবং বিজোড় সংখ্যাগুলো লিখবো। কারণ কি আমরা জানি যে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তার মধ্যে কেবলমাত্র একটা মৌলিক সংখ্যা আছে যেটা জোড় মৌলিক সংখ্যা, সে হচ্ছে 2, আর বাকি যত মৌলিক সংখ্যাগুলো আছে সবগুলোই বিজোড়। কি বললাম আবারও খেয়াল করো, যে 1 থেকে 100 পর্যন্ত না, এর চেয়ে বড় যদি মৌলিক সংখ্যা হয়, কেবলমাত্র পৃথিবীতে একটা বা গণিতে একটাই সংখ্যা আছে জোড় মৌলিক সংখ্যা, সে হচ্ছে কেবলমাত্র 2, বাকি যত মৌলিক সংখ্যা আছে সেগুলো হচ্ছে বিজোড়। তার মানে আমার বিজোড় সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা বেশি, জোড় মৌলিক সংখ্যা হচ্ছে একটা। এরকম 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 25টি, তার মধ্যে জোড় মৌলিক সংখ্যা 1টি, আর বাকি 24টি হচ্ছে বিজোড় মৌলিক সংখ্যা। এখন আমরা মৌলিক সংখ্যাগুলো লিখব। আচ্ছা, প্রথম মৌলিক সংখ্যা তাহলে কি থাকলো? 2, তারপরে কি 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, তারপরে 13, তারপরে ওই পাশে 17, তারপরে এখানে রয়ে গেছে কত? 19, তারপরে এখানে 23, তারপরে 29, তারপরে 31,
তারপরে এপাশে অনেকগুলো কাটা গেছে, তারপরে হচ্ছে 37, তারপরে হচ্ছে 41, তারপরে হচ্ছে 43, তারপরে হচ্ছে 47, তারপরে আর এখানে আপাতত নেই, এখানে হচ্ছে 53, তারপরে এখানে হচ্ছে 59, তারপরে হচ্ছে 61, তারপরে হচ্ছে 67, 67-র পরে হচ্ছে 71, তারপর হচ্ছে 73, তারপর হচ্ছে 79, তারপরে হচ্ছে 83, তারপরে 83-র পরে এই পাশে 89, সর্বশেষ 97। এখন আমরা গণবো আসলে এখানে কয়টা সংখ্যা পাইলাম আমরা। পাওয়া গেল অবশিষ্ট হিসাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তার মানে এই 25টা হচ্ছে আমার মৌলিক সংখ্যা, অর্থাৎ 25টি। কয়টা পেলাম? 25টি মৌলিক সংখ্যা পেলাম কার মধ্যে? 1 থেকে 100-এর মধ্যে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এবার সহজেই বুঝতে পারছো যে এই পদ্ধতি ইরাটো-স্থানীয় সাকুনি একটা বিশেষ সাকুনি, যে সাকুনির মাধ্যমে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়, এবং সেই মৌলিক সংখ্যা নির্ণয় করার যে পদ্ধতি, প্রসিডিউর, প্রণালীটা আমরা আজকে এখানে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি এখন যে কোনো ধরনের অবজেক্টিভ যদি আসে, খুব সহজেই তোমরা মৌলিক সংখ্যাগুলো বাছাই করতে পারবে। 1 থেকে 100-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা? 25টা। 1 থেকে 100-এর মধ্যে কয়টা জোড় মৌলিক সংখ্যা? একটা। সর্বনিম্ন বা সর্বকনিষ্ঠ বা সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। বিভিন্নভাবে আসতে পারে। কয়টা জোড় মৌলিক সংখ্যা, কয়টা বিজোড় মৌলিক সংখ্যা, এগুলো আসতে পারে। এবং মৌলিক সংখ্যার গুণনীয়ক সর্বোচ্চ কয়টি? 2টি, কারণ কি মৌলিক সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা হইতে পারবে? সর্বোচ্চ 2টি। এরকম বিভিন্ন অবজেক্টিভের কোশ্চেন আসবে। কিংবা আসলো 30 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, কিংবা 1 থেকে 50-এর মধ্যে কয়টি। এগুলো তোমরা এখান থেকে বিভিন্ন নোট লিখে লিখে এই অবজেক্টিভগুলো তৈরি করে শিখবে। পরীক্ষা যেভাবে অবজেক্টিভ আসুক, আশা করি মৌলিক সংখ্যা সংক্রান্ত সকল অবজেক্টিভ তোমরা পারবে। আর যদি পরীক্ষায় ইরাটো-স্থানীয় সাকুনি তৈরিকরণ আসে, তাহলে এই নিয়মে তোমরা তৈরি করবে। কেমন? তারপরে আমরা যাব নেক্সট টপিকে, আমরা শিখবো ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গ শিখবো। ওকে, তো আমরা এটা মুছে ফেলি। আচ্ছা, আমরা বলছিলাম যে তোমাদের বইতে ম্যাজিক বর্গ 3 4 5 এই তিনটাই আছে। আমরা একটু বেশি করব, তাই আমরা আজকে বিজোড় করে ম্যাজিক বর্গ, আমি দুইটা ম্যাজিক বর্গ দেখাবো। একটা হচ্ছে 3-এর এবং একটা হচ্ছে 9-এর। মাঝখানে বাকি থাকবে 5 এবং 7। এটা নিজেদেরকে একটু প্র্যাকটিস করবে একই নিয়মে। আমি যে নিয়মটা তোমাদের আজকে বলতেছি সেটা শুধু যে 3-এর জন্য প্রযোজ্য তা না। 3 5 7 9 এবং এর চেয়ে তো বড়গুলোও তোমরা করতে পারো। তো আমরা অত যাচ্ছি না, আমরা 9 পর্যন্ত সীমাবদ্ধ থাকবো। 3 5 7 9। তো আমি সবচেয়ে ছোট ক্রম হচ্ছে 3 ক্রম, এটা আমি করে দিব। 9 ক্রমটা আমি করে দিব। কেমন? আচ্ছা, এটা আমরা নোট বা সূত্র লিখতেছি। ক ক্রমের ম্যাজিক যে সংখ্যাটা হবে আমার, সেটা আমরা একটু বের করি। ম্যাজিক সংখ্যার সূত্র হচ্ছে ক ইন্টু ক স্কোয়ার যোগ 1/2। এখন আমরা তৈরি করব 3 ক্রমের ম্যাজিক বর্গ। সেহেতু 3 ক্রমের ম্যাজিক সংখ্যাটা কত আসে? ক এর মান 3, 3 স্কোয়ার যোগ 1 ভাগ হচ্ছে 2। তাহলে 3 স্কোয়ারের সাথে 1 যোগ করলে হবে 10 ভাগ 2, আর 2 দ্বারা 10কে ভাগ করলে 5, 3 5 15। অর্থাৎ এমন একটা ম্যাজিক বর্গ তৈরি করব 3 ক্রমের। 3 ক্রমের বর্গ বলতে 9টা বক্স হবে।
9টা বক্সে 1 থেকে 9 এই স্বাভাবিক সংখ্যাগুলো আমি বসাইতে পারবো। তবে আমার বসাবো এমনভাবে বসাবো যাতে আমি কর্ণ বরাবর রোগুলো এবং কলামগুলো যোগ করলে প্রত্যেকটা সারি, কলাম এবং কর্ণের যোগফল 15 হবে। কেমন? তাহলে আমরা সাজাই। আচ্ছা, আমরা কি করব? নয়টা বর্গাকৃতির বক্স আমরা তৈরি করলাম। এই বক্সগুলোর মধ্যে আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো লিখব, এমনভাবে লিখব, এমন কৌশলে লিখব, কর্ণ এবং সারি, এগুলাকে বলা হবে সারি, যেগুলো সমান্তরাল আছে ভূমির, আর যেগুলো ভূমির উপর লম্বালম্বিভাবে আমি বক্স করছি সেগুলোকে বলা হবে কলাম, আর এগুলাকে বলা হবে কর্ণ। এখানে প্রত্যেকের 2টা করে কর্ণ থাকবে। এই কর্ণ বরাবর উপাদানগুলোর যোগফল যা হবে সেম, সারি বরাবর এবং কলাম বরাবর যোগফলগুলো কি হবে? সেম হবে, অর্থাৎ 15 হবে। তো এটা করার জন্য আমি সর্বপ্রথম যে কাজ করব, বিজোড় সংখ্যক ক্রমের ক্ষেত্রে অবশ্যই মাঝখানে একটা কলাম আমার পাওয়া যাবে, সেই কলামটাতে আমি 1 লিখব, শুরু করব। এটাকে নাঙ্গল পদ্ধতি বা তীর পদ্ধতি যাই বলি না কেন, আসলে এটা তীর পদ্ধতি। অর্থাৎ আমি একটা অ্যারো চিহ্ন দিব, কল্পনা করব, অ্যারো চিহ্ন দিলাম। দেখো এরপরে অর্থাৎ একে যেই কলামটাতে, ঘরটাতে যে বক্সটাতে আমি লিখলাম তার উপরে আমার এই পাশে কোনো বক্স ফাঁকা নাই, কিন্তু ডান পাশে আমার একটা বক্স ফাঁকা আছে। আমি চলে আসবো কোথায়? সেই বক্সের একদম সর্বশেষ করে, অর্থাৎ এখানে আমি লিখব 2। আবার আমি একটা যদি তীর চিহ্ন কল্পনা করি, দেখো এই পাশে কোনো বক্স ফাঁকা নাই, তার উপরের বক্সটা ফাঁকা, অর্থাৎ আমি এবার চলে যাবো এই বক্সের শেষ ঘরে। কত লিখব? 3। 3 লেখার পরে এখন একটা ইম্পর্টেন্ট মেসেজ, 3 লেখার পরে আমার অ্যারো চিহ্ন দিতে যায় দেখলাম যে এই ঘরটা আগে থেকেই কি করা আছে? পূরণ করা আছে, ভরাট করা আছে, এই ঘরের উপাদান এক্সিস্ট আছে। তখন কি করলাম? আমি একটা ব্লক খেলাম, ধাক্কা খেলাম। এই ধাক্কা খাওয়ার পর আমি আর উপরে যাব না, তখন যে কাজটা হবে এই ঘরের নিচেই সরাসরি এই ঘরের নিচে তার উপাদানটা, পরের উপাদানটা লিখে দেব। এবার দেখো 4-এর পরে আমি যদি অ্যারো চিহ্ন কল্পনা করতে, এখানে আমি লিখতে পারবো 5, এই ঘরে চলে যাবে 6। তারপর আবার আমি কোথায় চলে গেলাম? আমার নির্ধারিত এরিয়ার বাইরে চলে গেলাম। বাইরে চলে গেলে এখন দেখো আমার ডান পাশের কোনো কলাম ফাঁকা নাই, কিন্তু এর বাম পাশের কলামও কি নাই? ফাঁকা নাই। তার মানে কি এই পাশেও ফাঁকা নাই বাইরে, এই পাশেও কিন্তু বাইরে। তার মানে কি এখানেও একটা ব্লক, অর্থাৎ এখানে আমার একটা সীমাবদ্ধতা চলে আসলো। এখন আবার এর নিচে আমি আবার কত বসাবো? 7 বসাবো। আবার আমি যদি চিন্তা করি এর উপরে একটা বক্স আছে, কিন্তু এর ডান পাশের কোনো বক্স নেই, উপরের বক্সের সর্বশেষ ঘরটা এখনো ফাঁকা আছে, তাহলে এখানে আমি বসাবো কত? 8। আবার আমি বাইরে চলে গেলাম, উপরে যত বক্স নাই কিন্তু তার নিচে একটা বক্স ফাঁকা আছে, সেটা কত? 9 বসবে। আমার বসানো কিন্তু শেষ হয়ে গেল। এখন তুমি যেভাবে যোগ করো না কেন, দেখবে এই যোগফলটা কি হয়ে যাবে? যে সেম। আমি এর চিহ্নগুলো পরে মুছেও দিতে পারি অথবা থাকুক, কিন্তু আমি যেটা দেখানোর জন্য মুছতেছি, আমি যোগফলটা পাশে লিখব তোমাদের সুবিধার্থে, যে কত হইতেছে তোমরা একটু খেয়াল করে দেখবা। যার কাছে সাধারণ ক্যালকুলেটর আছে একটু যোগ করলে হবে। দেখো তুমি যদি এটা কর্ণ বরাবর যোগ করো, এখানে যোগফল 15। তুমি যদি এই কর্ণ বরাবর যোগ করো, দেখো এখানেও যোগফল 15। তুমি যদি এই রোটা যোগ করো, প্রথম রো, তাও দেখো 15, এইটাও দেখো যোগফল 15, এইটার যোগফল কত? 15। ঠিক সেম যদি তুমি উপর থেকে নিচে প্রথম কলামের রেজাল্টটা যোগ করো, এখানেও 15, এটা যোগ করে দেখো এখানেও 15, এটা যোগ করে দেখবে যে এখানেও কত হয়েছে? 15 হয়েছে। তার মানে এটা একটা মজার খেলাও বটে। অনেক সময় আমরা গণিতে যারা পাণ্ডিত্য দেখাতে চাই, তারা এগুলো বন্ধু বান্ধবের সাথে খেলা ছিল বলে যে তুমি সংখ্যাগুলোকে সাজাও, এমনভাবে সাজাও, আমাকে দেখাও যেন যোগফলটাই হয় 15 হইতে পারে। কিন্তু আসলে কি এটা একটা গণিতের শিক্ষণীয় বিষয়, এটা আমরা আজকে শিখলাম। আবারও খেয়াল করো, বলছি কি যখন বিজোড় ক্রমে যাব তখন আমি মাঝামাঝিতে একটা গড় পাবো, সেই গড়ের প্রথম গড়টাতে আমি 1 বসাবো। কেমন? 1 বসা, তারপরে আমি এই তীর চিহ্ন পদ্ধতি যাব। বাইরে চলে গেলে আমি দেখবো উপরে কোনো বক্স আছে কিনা, যদি দেখি যে নাই, তারপর দেখবো তার ডান পাশে বা ডান পাশে কোনো বক্স ফাঁকা আছে কিনা। তখন আমি ডান পাশে যদি বক্স ফাঁকা থাকে তাহলে তার সর্বশেষ ঘরে চলে আসবো। ঠিক যদি আবার এরকম হয় যে একটা সংখ্যা বক্স আকারে পূরণ করতে যায়, দেখলাম যে না আগে থেকে একটা গড় পূরণ করা আছে, তখন আমি কি এটাকে ব্লক বলবো এবং তার
নিচে একদম সরাসরি সেই কলামের নিচে তার পাশের সংখ্যাটা বসে আবার একই পদ্ধতিতে আমরা আগাবো। এবং এইটা যে তুমি কনফার্মলি হয়েছে, তুমি শিওর তখনই বুঝবা যখন দেখবা একই কলামের সর্বপ্রথম সংখ্যাটা বসছে, অর্থাৎ সর্বকনিষ্ঠ ক্ষুদ্রতম সংখ্যাটা ঠিক ওই বক্সের বা ওই ক্রমের সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা ওই বক্সের নিচে বসবে। যদি একই কলাম বরাবর বসে তাহলে বোঝা যাবে যে তোমার কোথাও কোনো ভুল ত্রুটি হয় না। কেমন? সর্বশেষ আজকে আমরা যেটা শেষ করবো সেটা হচ্ছে 9, অনেক বিশাল বড় একটা সংখ্যা। 9 কিলোমিটার দিয়ে আমরা আজকে শেষ করব। তো বুঝতে পারছো, যেহেতু আমি 3 এবং 9 করতেছি, মাঝখানে 5 এবং 7 রয়ে গেল, তোমরা কি করবে? মাঝখানের এই 5 এবং 7-এরটা একই নিয়মে তোমরা বাসায় চেষ্টা করবে। এটা একটা বড় সংখ্যা হবে 9। 9 নং 81 সাথে 1 যোগ করলে হবে 82 ভাগ 2, আর 2 দ্বারা 82-কে ভাগ করলে হচ্ছে 41। তার মানে কি 9 একে 9, 4 নং 36, তার মানে 369। এটা বিশাল, অর্থাৎ 369 হবে কি আমি কলাম বরাবর, সারি বরাবর, রো বরাবর যেভাবে যোগ করি না কেন এমন আমাকে সংখ্যাগুলো সাজাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এটা আমি মুছে ফেলি, যেহেতু আমার অনেকটা বড় গোল লাগবে। মানটা তোমার মনে রাখলা কত হলো? 369। এটা আমরা ওই পাশে বসাবো। অর্থাৎ আমাদের এরকম 9 নং 81টা গড় বানানো হবে এবং এখানে 1 থেকে 81 পর্যন্ত সংখ্যাগুলো পর্যায়ক্রমে এমনভাবে সাজায় বসাইতে হবে যাতে কলাম, রো এবং কর্ণ বরাবর যোগ করলে যোগফলটা 369 হয়। কেমন? ঠিক দেখো, এখানেও যত 9টা বক্স আছে, তার মানে 1 2 3 4, 1 2 3 4, তার মানে মাঝখানে আমার এটা পড়লো, তাই এখানে আমি দিব 1। বাইরে চলে গেলাম, তাহলে বাইরে চলে গেলে আমাকে কি করতে হবে? যে তার ডান পাশে যেহেতু বক্স ফাঁকা আছে, এটা নিচে চলে আসতে হবে। সবার নিচে চলে আসলাম 2, তাহলে এখানে হবে কত? 2। এখানে 3 4 5, বাইরে চলে গেলাম। এবার ডান পাশে বক্স ফাঁকা নাই, কিন্তু তার সাথে উপরে বক্স ফাঁকা। সবার শেষে চলে আসবো এই পাশে। 5-এর পরে এখানে হবে 6 7 8 9। দেখো এখন কিন্তু আমি আবার ব্লকে চলে আসছি, অর্থাৎ 9-এর পরে 1, এই ঘরটা পূর্ণ। তা 9 কোথায় ছিল? এই ঘরে। এই ঘরে যা ব্লক আছে, তার মানে এর সাথে আমাকে কত লিখতে হবে? 10, তারপরে 11, তারপরে 12। আবার বাইরে চলে গেলাম। বাইরে চলে গেলাম মানে কি তার পাশের বক্সটা সবার নিচে চলে আসবো। কত? ওখানে 12 পরে এখানে হবে কত? 13, তারপরে 14, তারপরে 15। আবার বাইরে চলে গেলাম, বাইরে ফাঁকা নাই, তাহলে লেফট সাইডে ফাঁকা আছে। এখানে কত? 15 পরে এখানে বসবে 16, এই করে হবে 17 18। আবারও ব্লক, তার মানে এখানে হবে 19 20 21 22 23। বাইরে চলে গেলাম, সবার শেষে চলে আসবো 24, তারপরে 25। আবার বাইরে চলে গেলাম, সবার শেষে এই পাশে চলে আসবো 25-এর পরে এখানে হবে তাহলে 26 27। আবার ব্লক, তার মানে 27-এর পরে এখানে হবে কত? 28, এখানে 29 30 31 32 33 34। বাইরে চলে গেলাম, এই বক্সের নিচে চলে আসবো 34-এর পরে এখানে হবে কত? 35।
তার মানে আবার এই ঘরে চলে আসবে 35 পরে 36, 36-এর পরে আমি ব্লক, তার মানে 37, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, টোটালি বাইরে, অর্থাৎ উপরেও ফাঁকা এই পাশেও ফাঁকা, তাহলে 45-এর পরের ঘর 46, 46-এর পরে এই পাশে ঘর নাই, কিন্তু এই পাশে ঘর ফাঁকা আছে, কত আসবে এখানে 47, আবার ওই পাশে ফাঁকা, তাহলে নিচে চলে আসবো 47-এর পরে, এখানে হবে 48, 49, 50, 51, 52, 53, 54, আবার ব্লক খাওয়া হলো, তাহলে এখানে কি হবে 55, 56, বাইরে চলে গেলাম, এই পাশে ফাঁকা নাই, এই পাশে 57, তাহলে 58 বাইরে চলে গেলাম, নিচে চলে আসবো 58-র পরে 59, 60, 61, 62, 63, আবারও ব্লক, তার মানে 64 হবে আমার এই ঘরে, 65, 66, আবার ব্লক না, আমার এই পাশে ফাঁকা নেই, এই পাশে ফাঁকা আছে, কত 66-র পরে, তাহলে এখানে হবে 67, 68, 69 বাইরে, 70 হবে সবার নিচের ঘরে, তাহলে 70, 71, 72-এর পরে ব্লক, তাহলে 73, 74, 75, 76 বাইরে চলে গেলাম, এই পাশে ফাঁকা আছে কি, হ্যাঁ ফাঁকা আছে, 76 পরে এখানে হবে 77, 78, 79, 80, যে কথা বলছিলাম যে এখন আমি এই বক্সের নিচে আসব, দেখো 80-র পরে এখানে কত বসতেছে 81, তার মানে কি সবচাইতে এই ক্রমের জন্য সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা 1 আর সবচাইতে বৃহত্তম সংখ্যা 1 একই কলামের সর্বপ্রথম এবং শেষে বসছে, তার মানে কি আমার কোথাও কোনো ভুল ত্রুটি হয় নাই। এখন তুমি যেইভাবে যোগ করে না কেন, এই পাশে যোগ করে 369 হবে, তুমি প্রত্যেকটা কলাম বরাবর যোগ করো 369 হবে, তুমি এই পাশে কর্ণ বরাবর যোগ করো 369 হবে, এবং এই কর্ণ বরাবর যোগ করে দেখো 369 হবে। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে আমাকে এখানে যে টেকনিকটা অবলম্বন করেছে সেই টেকনিকটার প্রথম কাজ হচ্ছে বিজোড় ক্রমের ক্ষেত্রে শুধু প্রযোজ্য হবে, জোড় ক্রমের ক্ষেত্রে অন্য নিয়ম, যেটা আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো। আর বিজোড় ক্রমের জন্য যেটা হইলো কি মাঝখানে এই গড়টা পড়ছে, এখানে 1 থেকে শুরু করতে হবে, এবং এই পদ্ধতি অবলম্বন করে তুমি যে কোনো বিজোড় ক্রমের যত বড়ই হোক না কেন ম্যাজিক বর্গ তৈরি করতে পারবে। তো আশা করছি তোমরা আজকের ক্লাসে অনেক মজা পাবে, ভালো করে খেয়াল করবে, এবং তোমরা বাসায় নিজেরা কি করবে 5 এবং 7 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করবে। তারপরে যদি কেউ করতে না পারো অবশ্যই আমাদের পরবর্তী ক্লাস একটু দিবে, তাহলে আমরা যদি সময় সাপেক্ষে বা সময় পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই এটা আবার রিপিট করব। সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবে এবং নিয়মিত বই এবং বইয়ের সাথে যোগাযোগ রাখবে, টিচারদের সাথে যোগাযোগ রাখবে এবং নিজেকে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য যাবতীয় পন্থা অবলম্বন করবে, এই আশা রাখছি। আগামী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থাকবে এবং সুস্থ থাকবে সেই অপেক্ষায়। আল্লাহ হাফেজ।